প্লেটো তার একাডেমি প্রতিষ্ঠার পর যখন একের পর এক তার জ্ঞানগর্ভ গ্রন্থগুলো লিখে যাচ্ছিলেন, সে সময় তার সাথে অ্যারিস্টটলের সাক্ষাৎ হয় বা ক্রমে ক্রমে তিনি প্লেটোর প্রিয় পাত্র হয়ে ওঠেন। দর্শনের জগতে অ্যারিস্টটল স্মরণীয় একটি নাম। আধুনিক বিজ্ঞানের যে অগ্রগতি তা তার বিচার বিশ্লেষণের ধারা থেকে গড়ে উঠেছে ও প্রভাব রেখেছে। এই পর্বে তাই আমরা অ্যারিস্টটলের দর্শন সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করার চেষ্টা করব। সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। অ্যারিস্টটলের জন্ম হয় 384 খ্রিস্টাব্দে বর্তমান গ্রিসের উত্তর পূর্ব অঞ্চলের চ্যালসিডাইস অঞ্চলে, যার সে সময় নাম ছিল স্ট্যাগিরা। তার বাবা ছিলেন মেসিডন রাজ পরিবারের চিকিৎসক। এই সূত্র ধরে অ্যারিস্টটলের শিক্ষা দীক্ষা অভিজাত বংশীয়দের একজন হিসেবেই গড়ে ওঠে। প্লেটোর একাডেমিতে তার 17 বছর বয়সে পদার্পণ ঘটে এবং সেখানে তিনি একজন ছাত্র ও শিক্ষক হিসেবে প্রায় 20 বছর অতিবাহিত করেন। যখন প্লেটোর মৃত্যু হয় তখন অ্যারিস্টটল এথেন্স ত্যাগ করে আয়োনিয়াতে চলে যান এবং সেখানে কয়েক বছর বন্য অঞ্চল ও প্রাণীদের নিয়ে গবেষণা করে কাটান। পরবর্তীতে তাকে মেসিডোনিয়ান রাজ্যের শিক্ষক পদে নিযুক্ত করা হয়, যেখানে তিনি তরুণ আলেকজান্ডারের শিক্ষাভার গ্রহণ করেন। তরুণ আলেকজান্ডারকে শিক্ষা প্রদানের পাশাপাশি তিনি তার নিজের শিক্ষা গবেষণার কাজও জারি রাখেন। 335 খ্রিস্টাব্দে তিনি পুনরায় এথেন্সে ফিরে আসেন। তারপর তার ছাত্র আলেকজান্ডারের উৎসাহে লাইসিয়াম নামক একটি স্কুল গড়ে তোলেন, যা প্লেটোর একাডেমির প্রতিযোগী হিসেবে দাঁড়িয়ে যায়। এই লাইসিয়াম নামক প্রতিষ্ঠানের মাঝে থেকেই অ্যারিস্টটল তার বেশিরভাগ লেখা ও তার নিজস্ব ধারণা গড়ে তোলেন। আলেকজান্ডার বিশ্বজয়ে মত্ত হয়ে অবশেষে 320 খ্রিস্টপূর্বে যখন তার মৃত্যু হলো, তখন মেসিডোনিয়ান রাজকার্যের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে ওঠে। এ কারণে অ্যারিস্টটল এথেন্স থেকে আইবোয়া দ্বীপের চ্যালচিস অঞ্চলে পালিয়ে যান। এখানেই তার পরবর্তী বছরে 322 খ্রিস্টপূর্বে তার মৃত্যু হয়। অ্যারিস্টটল তার জীবদ্দশায় বিশাল বিশাল গ্রন্থ রচনা করেছেন। তার এসব কাজকে একসাথে 9ম শতাব্দীতে একত্রিত করে অর্গানন ফিজিক্স হিসেবে নামকরণ করা হয়। এসব একত্রিত গ্রন্থগুলোর মধ্যে অ্যারিস্টটলের মেটাফিজিক্স, নিকোম্যাকিয়ান ইথিক্স, পোয়েটিক্স, পলিটিক্স ইত্যাদি উল্লেখযোগ্য। অ্যারিস্টটলের বয়স যখন 17, তখন তিনি এথেন্সে আসেন প্লেটোর একাডেমিতে শিক্ষা গ্রহণের জন্য। সে সময় প্লেটোর বয়স ছিল 60 বছরের মতো এবং ততদিনে তার আদর্শিক আকার ও ন্যায় সম্পর্কিত ধারণার মতবাদ দেওয়া হয়ে গেছে। প্লেটোর মতবাদ ছিল এমন যে কোনো নীতি নৈতিক ধারণা হোক বা সবুজ রং হোক, সবকিছুই হলো এক আদর্শিক জগতের প্রতিচ্ছবি, যাকে তিনি বলেছেন আকার বা আদর্শিক রূপ। এই আদর্শিক রূপই এ জগতের দৃশ্যমান রূপকে নির্মাণ করে। অন্যদিকে অ্যারিস্টটলের মনোবৃত্তির ধরন প্লেটোর মতো ছিল না। প্লেটো যেখানে ছিলেন একটু ভাবপ্রবণ ও স্বজ্ঞাপ্রাপ্ত ধাঁচের, সেখানে অ্যারিস্টটল ছিলেন পড়ুয়া, অধ্যাপনা কেন্দ্রিক ও ব্যবহারিক পদ্ধতিগত ধাঁচের ব্যক্তি। যার কারণে আমরা মূল আলোচনায় যাবার পর দেখতে পাবো তাদের এই চারিত্রিক ভিন্নতার জন্য তাদের দর্শনও আলাদা আলাদাভাবে প্রকাশ পেয়েছে। অবশ্য তাদের মাঝে ভিন্নতা থাকলেও দুজনের সাথে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা বজায় ছিল। প্লেটোর একাডেমিতে অ্যারিস্টটল 20 বছর পর্যন্ত একজন ছাত্র ও শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। এরপর প্লেটোর মৃত্যু হলে তাকে প্লেটোর উত্তরসূরি হিসেবে তাকে গণ্য না করার কারণে তিনি একাডেমি ও এথেন্স ছেড়ে আয়োনিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে তিনি তার হৃদয়গ্রাহী বিষয় বন বনানী ও প্রাণীদের নিয়ে গবেষণা করে কাটানোর সুযোগ পেয়ে যান। পরবর্তীতে তার এই গবেষণা থেকে প্লেটোর দর্শনে আকার সম্পর্কিত ধারণা যে ভুল, সে চিন্তা অ্যারিস্টটলের মনে আরও দৃঢ় হতে থাকে। এরই ফলশ্রুতিতে অ্যারিস্টটল তার গুরু প্লেটোর বিপক্ষ মত উপস্থাপন করেন। এভাবেই অ্যারিস্টটলের দর্শনের উৎপত্তি লাভ করে। এ পর্যায়ে আমরা অ্যারিস্টটলের মূল দর্শন ও তার সমালোচনাগুলো জানার চেষ্টা করব। প্লেটোর তত্ত্বের উপর আঙুল তোলা। এটা কল্পনা করাটা একটু আগ্রহব্যঞ্জক যে অ্যারিস্টটলের চিন্তাধারা ও যুক্তিতর্ক প্লেটোর জীবদ্দশাতেই তার উপর প্রভাব ফেলেছিল, যার কারণে আমরা প্লেটোকে তার ডায়ালগে তত্ত্বের আলোচনা করতে গিয়ে সেখানকার ভুল ত্রুটিও স্বীকার করতে নিতে দেখা যায় বা তিনি সেটা নির্দেশ করেন।
তবে এটি কি তিনি অ্যারিস্টটলের মাধ্যমে প্রভাবিত হয়ে করেছেন, না তিনি আগে থেকেই জানতেন বা বুঝেছিলেন যে এটার ভাষাগত দুর্বলতা আছে, তা নিশ্চিত করে বলা যায় না। অ্যারিস্টটল প্রায় সময়ই প্লেটোর আকারগত ধারণাকে তৃতীয় ব্যক্তির যুক্তি দিয়ে খণ্ডন করার চেষ্টা করতেন। যুক্তিতর্কটি হলো এমন: প্লেটোর মতে আমাদের এই জগৎ হলো অবভাসের মতো, ছায়ার মতো, এবং আদর্শ জগৎ হলো খাঁটি। এখন ধরা যাক এই পৃথিবীতে একটি মানুষ যে কিনা খাঁটি নয়, কেননা আদর্শের জগতে তারই আদলে আরেকটা মানুষ আছে যে হলো সবচেয়ে খাঁটি ও বিশুদ্ধ। এখন অ্যারিস্টটলের প্রশ্ন হলো, আদর্শের জগতে যে মানুষ আছে তাকেও তো তাহলে কোনো না কোনো উচ্চতর আদর্শিক আকারের ছায়া হতে হয়। কেননা মানুষের আদর্শিক আকারের ছায়া যদি এই পৃথিবীতে থাকা অবিশুদ্ধ মানুষের ওপর ভর করেই নির্মাণ করতে হয়, তাহলে আদর্শিক আকারের উপর ভর করে আরও উচ্চতর আদর্শিক আকারের মানুষের নির্মাণ হওয়া সম্ভব, ও এর ছায়া হবে আবার প্লেটোর আদর্শিক আকারের মানুষ। এভাবে যদি আমরা যেতে থাকি তাহলে একের পর এক উচ্চতর অসীম সংখ্যক আদর্শিক জগতের ধারণা চলতে থাকবে, যার কোনো অন্ত নেই। প্লেটোর বিপক্ষে অ্যারিস্টটলের পরবর্তী যুক্তি ছিল আরও চাঁচাছোলা ধাঁচের। অ্যারিস্টটল তার দীর্ঘদিনের প্রাকৃতিক বিশ্বের নানা বিষয় আশয় নিয়ে গবেষণা করে এই ধারণায় উপনীত হন যে প্রকৃত বাস্তবতা উপলব্ধির জন্য কোনো কাল্পনিক ভাবের জগৎ গড়ে তোলাটা একেবারেই অপ্রয়োজনীয়, যেখানে এই জগতেই প্রকৃত বাস্তবতার সাক্ষাৎ পাওয়া সম্ভব। আর এই প্রকৃত বাস্তবতা দুনিয়ার সকল জিনিসের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। প্লেটোর বিপরীতে অ্যারিস্টটলের এহেন যুক্তি শুনতে পাবার কিছু সম্ভাব্য কারণ রয়েছে। সেটি হলো, অ্যারিস্টটলের পিতা ছিলেন একজন শল্য চিকিৎসক। ছোটবেলা হতেই তাই অ্যারিস্টটলের বৈজ্ঞানিক ব্যবহারিক বিষয়ের ওপর ঝোঁক থাকাটা স্বাভাবিক। পরবর্তীতে তার এই ঝোঁক তাকে নিয়ে যায় যাকে এখন আমরা বলি জীববিজ্ঞান, সেই দিকে। এ কারণে পরবর্তীতে গিয়ে তাকে জীববিজ্ঞানের জনকের সম্মানও দেওয়া হয়। অন্যদিকে প্লেটোর শিক্ষা দীক্ষা ছিল গণিত কেন্দ্রিক। গণিত, বিশেষ করে জ্যামিতি, বিমূর্ত তথা অ্যাবস্ট্রাক্ট বিষয়াশয় নিয়ে আলোচনা করে, যা আমাদের গতানুগতিক দুনিয়া থেকে অনেক দূরের বিষয়। এ কারণে প্লেটোর মাঝে আদর্শিক আকারের আলাদা একটি জগৎ থাকার ধারণা দানা বেঁধে উঠেছিল। এইদিকে জীববিজ্ঞান হলো আমাদের চারপাশের জগৎকে নিয়ে ঘিরে ওঠা বিজ্ঞান। এটি একমাত্র পর্যবেক্ষণের উপর নির্ভর করে গড়ে ওঠে। তাই অ্যারিস্টটল এই জগতের মাঝেই বাস্তবতাকে খুঁজে বেরিয়েছেন। এজন্য প্লেটো যেখানে আদর্শিক জগতে নিখুঁত বৃত্তের অবস্থানের কথা কল্পনা করেছেন, সেখানে অ্যারিস্টটল এই জগতের মাঝেই নিবিষ্ট পর্যবেক্ষণের মাধ্যমে নিখুঁত বৃত্ত আবিষ্কার করা যেতে পারে সে সম্ভাবনার কথা বলেছেন। ইন্দ্রিয়ের প্রতি আস্থা স্থাপন। অ্যারিস্টটল প্লেটোর ভিন্ন মানসিক বৈশিষ্ট্যের কারণে আমরা আমাদের ইন্দ্রিয়ের উপর ভরসা করা এবং না করার ব্যাপারে তাদের দুজনের বিপরীত অবস্থান দেখতে পাব। প্লেটো যেখানে বলছেন আমাদের এই শরীর ও তার সাথে সংযুক্ত ইন্দ্রিয় এগুলো প্রকৃত বা আসল নয়, এগুলো নিছক আদর্শিক জগতের ছায়া মাত্র, সেখানে অ্যারিস্টটল অভিজ্ঞতা ও জ্ঞানের ব্যাপারে এই ইন্দ্রিয়ের উপর আস্থা স্থাপন করতে বলেন। অ্যারিস্টটলের পুরো তত্ত্ব এ জগতের অভিজ্ঞতা ও এর উপাদানের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তিনি প্লেটোর মতো আলাদা কোনো ভাবের জগতের আশ্রয় নেননি। তিনি তার প্রাকৃতিক নানা উপাদান, প্রাণী, জীবজন্তু এসব নিয়ে গবেষণা করার পর এগুলোকে নানা প্রকারের ক্যাটাগরিতে বিভক্ত করে এদের শ্রেণীবিন্যাস করতেন। তারপর এখান থেকে তিনি তার যৌক্তিক বিচার বিশ্লেষণ করে কোনো ধারণা বা মত অত্যন্ত ব্যবহারিকভাবে প্রকাশ করতেন। তার কাজের এই ধরনের প্রকৃতির জন্য তিনি এটা নিশ্চিত হলেন যে আমরা প্লেটোর মত অনুযায়ী কোনো অন্তর্নিহিত আদর্শিক জগতের কোনো কিছুর ধারণা নিয়ে জন্মাই না, বরং আমরা অভিজ্ঞতা থেকেই ব্যাপারগুলোকে শিখি ও বুঝি। যেমন প্রতি সময়ে কোনো শিশু যখন একটি কুকুরকে দেখে তখন সে এই কুকুরের সাথে আরও অন্যান্য কুকুরের ব্যাপারগুলোকে মিলিয়ে দেখে, যাতে করে এদের মধ্যে সাধারণ কী আছে তা সে খুঁজে বের করতে পারে, এবং সবশেষে সে এগুলো থেকে কুকুর বা ডগের একটা ধারণা গঠন করে। এভাবে বাচ্চা শিশুটি কুকুরত্ব বা ডগিনেস সম্পর্কে একটি ধারণা লাভ করে। এভাবে এই জগতের ইন্দ্রিয়গত অভিজ্ঞতার মাধ্যমেই আমরা কোনো জিনিসের, যা অ্যারিস্টটল ফর্ম বা আকার বলে অভিহিত করেছেন, তার ব্যাপারে ধারণা গঠন করি। আর এই ব্যাপারটা মোটেও প্লেটোর মতো নয়।
সুতরাং আমরা যে নানা নামে মানুষের সাথে সাক্ষাৎ করি তা থেকে আমরা একটা সাধারণ নাম মানুষ এই ধারণা গঠন করি। এভাবে আমরা ভাবের জগৎ দিয়ে নয়, অ্যারিস্টটলের মতানুসারে ইন্দ্রিয়ের মাধ্যমে এই জগৎটাকে উপলব্ধি করি ও ধারণা গঠন করি, যা বাস্তব, কংক্রিট। কোনো জিনিসের প্রকৃত আকার, এসেনশিয়াল ফর্ম। প্লেটোর মতো অ্যারিস্টটলও চেয়েছিলেন যে এই ক্রমাগত পরিবর্তনশীল জগতে কোনো একটি অপরিবর্তনীয়, অনন্ত ও মৌলিক কিছুর সন্ধান পেতে। কিন্তু এর জন্য তিনি প্লেটোর আদর্শিক জগৎ বা আত্মার জগতে অনুসন্ধান চালানোকে অপ্রয়োজনীয় বলে মনে করেন। তার ধারণা মতে এরকম কিছুর খোঁজ এ বাস্তব জগতেই খুঁজে পাওয়া যেতে পারে, ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে। অ্যারিস্টটল মনে করতেন যে আমরা আমাদের চারপাশে যা দেখি তা কোনো আদর্শিক জগতের অবিশুদ্ধ ছায়া নয়, বরং এটা বাস্তব, প্রকৃত, খাঁটি। তাই কোনো জিনিসের প্রকৃত স্বরূপ, মৌলিক আকার জানার জন্য আমাদের আত্মার জগতে অনুসন্ধান না করলেও চলবে। এই প্রকৃত আকার তাই অ্যারিস্টটলের মতে প্রত্যেকটি বস্তুর মাঝে অপরিহার্যভাবে বিদ্যমান রয়েছে। যেমন কুকুরত্ব বা ডগিনেস কেবল সকল কুকুরের একটি সাধারণ চারিত্রিক ধারণা নয়, কিংবা প্লেটোর আদর্শিক জগতের নিখুঁত আকার নয়, বরং প্রত্যেকটি কুকুরের মাঝে এই কুকুরত্ব তথা ডগিনেস রয়েছে। আর এই বিষয়টি আমরা উপলব্ধি করব কিভাবে? এর জবাবে অ্যারিস্টটল বলেন যে আমরা জগতে বিচরণকারী কুকুর সহ আরও অন্যান্য জিনিসকে সঠিক পর্যবেক্ষণ ও বিচার বিশ্লেষণ করার মধ্য দিয়ে এটিকে কুকুরত্ব সহ আরও অন্যান্য সাধারণ আকারগুলোকে উপলব্ধি করতে পারব। ব্যাপারটিকে যদি আরও সহজভাবে এই ছকটি দিয়ে বোঝাই, তাহলে যা দাঁড়াবে তা হলো: 1. প্রথমে আমরা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের কুকুরকে দেখি। 2. তারপর আমরা আমাদের ইন্দ্রিয় তথা হাত, চোখ, পা, নাক, কান ও যুক্তিবুদ্ধি বিচার বিশ্লেষণ প্রয়োগ করে বুঝতে পারি যে কোন কারণে আসলে একটি কুকুরকে আসলেই কুকুর বলে মনে হয়। 3. এরপর আমরা পৃথিবীতে থাকা নানা প্রকারের কুকুরকে পর্যবেক্ষণ ও বিচার বিশ্লেষণ করার পর এদের মাঝে থাকা সাধারণ কুকুরত্বকে চিহ্নিত করে ফেলি, যার কারণে কোনো একটি কুকুরকে দেখলে এই সাধারণ কুকুরত্বের বোধ থাকার জন্য আমরা কুকুরকে কুকুর বলে চিনতে পারি বা আমাদের এই জ্ঞানটা হয়। 4. সবশেষে এ থেকে আমরা আমাদের সত্য ও প্রতিটি বস্তুর মাঝে থাকা প্রকৃত আকার খুঁজে পাই, যা এই জগতে থাকা দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকেই প্রমাণিত হয়ে যায়। অ্যারিস্টটলের এই প্রকৃত আকারের অনুসন্ধান তিনি কেবল প্রাকৃতিক জগতের পর্যবেক্ষণের মাঝেই সীমাবদ্ধ রাখেননি, বরং তিনি একে মানুষের সাথে সম্পর্কিত নৈতিক বিষয়াদিতেও প্রয়োগ করেছেন। মানুষের সাথে সম্পর্কিত বিভিন্ন ধারণা, যেমন সততা, ন্যায়বোধ, সৌন্দর্য, ভালোত্ব, এগুলোকেও অ্যারিস্টটলের পন্থা অনুযায়ী পর্যবেক্ষণ করে এ থেকে নির্ণয় নেওয়া যেতে পারে। অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ব্যাখ্যা করলে ব্যাপারটি দাঁড়ায় এমন যে আমরা যখন জন্ম নেই তখন আমাদের মন থাকে অলিখিত কাগজের মতো। ফলস্বরূপ আমরা যা যা ধারণা জন্ম থেকে লাভ করি তা কেবল ইন্দ্রিয়ের মাধ্যমে সরাসরি অভিজ্ঞতার দ্বারা লাভ করি। প্লেটোর মতো জন্মের পূর্বেই আমাদের সাথে থাকা কোনো ধারণা থেকে আমাদের ধারণা লাভ হয় না। যেহেতু আমাদের জন্মের পূর্ব থেকে কোনো ধারণা থাকে না, মন থাকে শূন্য, অলিখিত সাদা কাগজের মতো, সেহেতু আমাদের কোনটা ঠিক আর কোনটা ভুল এ ব্যাপারেও কোনো ধারণা থাকে না। এতটাই নিষ্পাপ হয়ে আমরা জন্মাই। পরবর্তীতে জীবন চলার পরিক্রমায় আমরা ন্যায়ের বিভিন্ন দৃষ্টান্তের অভিজ্ঞতা লাভ করি। এভাবে নানা রকম অভিজ্ঞতা আমাদেরকে সমৃদ্ধ করে ও এই সকল ন্যায়ের উদাহরণের মধ্য থেকে আমরা আমাদের বোধের দ্বারা একে আরও ঘষে মেজে সুবিন্যস্ত করে সাধারণ একটি চূড়ান্ত ন্যায়ের ধারণা গঠন করতে সক্ষম হই। সহজ কথায় বলতে গেলে বলা যায় যে ন্যায়ের চূড়ান্ত ও পরম ধারণা আমরা জানতে পারি একমাত্র আমাদের এই জগতে ঘটে চলা চারপাশের দৃষ্টান্তগুলোকে পর্যবেক্ষণের মাধ্যমে। অ্যারিস্টটল ও প্লেটোর মত কি আলাদা নাকি একই? এতক্ষণের আলোচনা শুনে মনে হতে পারে দুজনে আলাদা কথা বললেও কিছু মিল তাদের মধ্যে অবশ্যই রয়েছে। হ্যাঁ, ঠিক তাই। কেননা এই দুজনই সর্বজনীন ও পরম কোনো গুণের অস্তিত্ব অস্বীকার করেননি, কিন্তু তাদের মানসিক প্রকৃতি
ও জগৎকে জানার জন্য প্রশ্নের ধরন আলাদা হবার জন্য তাদের দর্শনকে আলাদা বলে মনে হয়। এছাড়াও আমাদের মনের ভিতরে যে নানা ধরনের জ্ঞানের ধারণা রয়েছে তা কিভাবে এলো এ ব্যাপারেও তাদের দুজনের অনুসন্ধানের পদ্ধতি আলাদা হবার কারণে দর্শনের জ্ঞানতত্ত্ব তথা এপিস্টেমোলজি শাখাটি পরবর্তীতে আধুনিক দর্শনে গিয়ে দুটি বিভাগে বিভক্ত হয়ে যায়। বিভাগ দুটি হলো বুদ্ধিবাদী দার্শনিক গ্রুপ, যারা মনে করেন আমাদের জ্ঞানের ধারণা হয় জন্মের পূর্ব থেকেই, অর্থাৎ অভিজ্ঞতা লাভের আগে থেকেই। এই মতবাদের অনুসারীরা হলেন দেকার্ত, স্পিনোজা, লাইবনিস প্রমুখ দার্শনিকগণ। অন্যদিকে অপর গ্রুপটি হল অভিজ্ঞতাবাদী দার্শনিক গ্রুপ, যারা মনে করেন অভিজ্ঞতা আগে তথা জন্মের পূর্ব থেকে কেউ কোনো ধারণা নিয়ে জন্মগ্রহণ করে না। শিশুরা সম্পূর্ণ খালি মন নিয়ে এই জগতে আসে এবং জগতে আসার পরই ইন্দ্রিয়ের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করার পরই তাদের জ্ঞান হয়। এই মতবাদের অনুসারীরা হলেন জন লক, জর্জ বার্কলি, ডেভিড হিউম প্রমুখ দার্শনিকগণ। এই অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মধ্যে জন লক অ্যারিস্টটলের অলিখিত সাদা কাগজের মত এই দৃষ্টিভঙ্গিকে ব্যবহার করে তার অভিজ্ঞতাবাদী মতবাদকে প্রতিষ্ঠিত করেন। তিনি অ্যারিস্টটলের অলিখিত সাদা কাগজের দৃষ্টিভঙ্গিকে ল্যাটিন বাক্য ট্যাবুলা রাসা হিসেবে ব্যবহার করেন, যার মানে হলো এটি এমন একটি স্লেট যেখানে পূর্ব থেকে কোনো কিছু লিখিত নেই তথা শূন্য স্লেট। পরবর্তীতে হয়তো আমরা এইসব দার্শনিকদের দর্শন আরও বিস্তৃতভাবে জানার চেষ্টা করব। আপাতত অ্যারিস্টটলের দর্শনের আরেকটি দিকে প্রবেশ করা যাক। জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। এই জগতের মাঝেই যে প্রকৃত বাস্তবতা বিরাজমান তা প্রতিষ্ঠিত করতে গিয়ে অ্যারিস্টটল জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসের দিকে ঝুঁকে পড়েন। তার চিন্তা ভাবনা পদ্ধতি এই জগৎ কেন্দ্রিক ছিল। এছাড়া তিনি একাডেমিকভাবে ও সুশৃঙ্খল পদ্ধতি ধরে ধরে তার বিষয়গুলোকে ব্যাখ্যা করতেন। এই জগতের মাঝেই সব খুঁজে পাওয়া সম্ভব বলে মনে করে অ্যারিস্টটল তার ছাত্র আলেকজান্ডারের সহায়তায় বিশাল আকারের উদ্ভিদ ও প্রাণীর সংগ্রহশালা গড়ে তোলেন এবং সেগুলোকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা আলাদা করে চিহ্নিত করে শ্রেণীবিন্যাস করেন। এভাবে তিনি জীববৈজ্ঞানিক শ্রেণীকরণ সর্বপ্রথম সুশৃঙ্খলভাবে ভাগ করেন বলে তাকে জীববিজ্ঞানের জনকও বলা হয়। তিনি জীববিজ্ঞানের সকল উদ্ভিদ ও প্রাণীগুলোকে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে নিম্ন থেকে উচ্চ শ্রেণীতে বিভক্ত করার যে চমৎকার ও সুশৃঙ্খল হায়ারার্কি গঠন করেছেন তা আজও জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস তথা ট্যাক্সোনমি শাখার ভিত্তি হিসেবে কাজ করছে। প্রথমে তিনি প্রাকৃতিক জগৎকে জীব ও জড় এই শ্রেণীতে বিভক্ত করেন। তারপর তিনি এই সজীব জগতের দিকে মনোনিবেশ করেন। এরপর তিনি উদ্ভিদ ও প্রাণী এই দুটি ভাগে বিষয়কে ভাগ করেন। আমরা হয়তো এখন খালি চোখে উদ্ভিদ ও প্রাণীকে দেখে আলাদা করে চিনতে পারবো, কিন্তু এগুলো যে আসলেই আলাদা শ্রেণী এটা আমরা কিভাবে জানি? এই দুটিকে যে আমরা আলাদাভাবে চিহ্নিত করতে পারি তা আমাদের পর্যবেক্ষণের মাধ্যমে। আমরা এইসব দৃষ্টান্ত অনেক দেখেছি এবং উদ্ভিদ প্রাণীর কিছু সাধারণ বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে আমরা উদ্ভিদ ও প্রাণীর আলাদা আলাদা আকার বা ফর্ম সম্পর্কে আমাদের ধারণা লাভ হয়েছে, যার কারণে আমরা প্রাণীকে প্রাণী বলে ও উদ্ভিদকে উদ্ভিদ বলে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে চিনতে পারি, যা সম্পূর্ণ অভিজ্ঞতা থেকে প্রাপ্ত জ্ঞান। অ্যারিস্টটলের এই দাবি ও বক্তব্য আরও পরিষ্কার ও জলজ্জান্ত হয়ে ওঠে যখন তিনি জগতের মাঝে বিদ্যমান বস্তুকে আরও বিভক্ত করে শ্রেণীবিন্যাসের কাজে অগ্রসর হতে থাকেন। উদাহরণস্বরূপ বলা যায়, একটি মাছ আসলে কিভাবে মাছ হয়, বা সে মাছই কেন হতে যাবে, কিংবা আমরা তাকে মাছ বলি কেন। অ্যারিস্টটল দেখান যে আমরা যেগুলোকে মাছ বলে চিনি তা আমরা আমাদের খালি মনে সেগুলোর অনেক দৃষ্টান্ত যেমন পাখনা, লেজ এসব দেখেছি এবং ক্রমে ক্রমে সেই অভিজ্ঞতা থেকে একটা সাধারণ আকার মাছ বলে একে গণ্য করেছি। অর্থাৎ মাছের নির্দিষ্ট প্রকারের পাখনা, লেজ বা অন্যান্য বৈশিষ্ট্য যেগুলো আবার অন্যান্য মাছের সাথে কমন বা সাধারণ হিসেবে মিলে যায়, এগুলোকে যখন আমরা প্রাকৃতিক জগতে পর্যবেক্ষণ করলাম তখন আমরা বুঝতে পারলাম যে একটা মাছ কিভাবে মাছ হয়। অর্থাৎ যখন আমরা নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী দেখি যা সাধারণ মাছের বৈশিষ্ট্যের সাথে মিলে যায় তখন মাছ বলে আমাদের জ্ঞান হয়। এর জন্য প্লেটোর ছায়াজগতের মাছের অস্তিত্বে গিয়ে সেই খাঁটি মাছ খোঁজার কোনো প্রয়োজন হয় না, বরং এই জগতে মাছের সাধারণ দৃষ্টান্তগুলো পর্যবেক্ষণ করলেই হয়। এভাবে অ্যারিস্টটল যখন সবচেয়ে সরল জীব থেকে মানব জীবের
পূর্ণাঙ্গ শ্রেণীবিন্যাস সম্পন্ন করে ফেললেন, তখন এই যে বিন্যাস ও শৃঙ্খলার ধারা, এই জাগতিক বাস্তবতা, ফ্যাক্ট বা প্রকৃত ঘটনা বারবার প্রমাণিত হয়েছে। অ্যারিস্টটলের কার্যকারণগত ব্যাখ্যা, টেলিওলজিক্যাল এক্সপ্লানেশন। প্রাকৃতিক জগৎকে শ্রেণীবিন্যাস করতে গিয়ে অ্যারিস্টটলের কাছে আরেকটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে যে আমাদের চারপাশে ঘিরে থাকা যে বস্তু জগৎ, যাকে তিনি আকার হিসেবে অভিহিত করেন, তা নিছক বস্তু নয়। যেমন মাছ একটি প্রাণী, ও এর পাখনা, লেজ এসব আছে, ওকে স্পর্শও করা যায় এবং আমাদের চোখের সামনে দৃশ্যমান, কিন্তু এত কিছুর পরও এটি নিছক পাখনা, লেজ তথা বাইরের উপাদানগত বৈশিষ্ট্যই ধারণ করে না, বরং এটি কি করে এবং কিভাবে এটি আচরণ করে এটার উপরও এর আকার নির্ভর করে। যার ফলে অ্যারিস্টটল এর সাথে নীতি নৈতিকতাকেও সম্পৃক্ত করার অবকাশ খুঁজে পান। এই নীতি নৈতিকতার সংযোগ কিভাবে হয় তা বুঝে উঠবার আগে আমাদেরকে আগে অ্যারিস্টটলের 4টি কারণ বুঝতে হবে। তার মতে এই জগতের সব কিছুকে ও কোনো জিনিস আসলে অস্তিত্ববান কেন, তা এই 4টি কারণ দ্বারা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা যায়। এই 4টি কারণ হলো উপাদান কারণ, ম্যাটেরিয়াল কজ; নিমিত্ত কারণ, এফিশিয়েন্ট কজ; আকারগত কারণ, ফর্মাল কজ; এবং পরিণতি কারণ, ফাইনাল কজ। উপাদান কারণ। কোনো জিনিস কি দিয়ে নির্মিত হয় তা হলো উপাদান কারণের অন্তর্ভুক্ত। যেমন একটি নৌকা বানাতে কাঠের প্রয়োজন হয়, এখানে কাঠ হলো উপাদান কারণ। আকারগত কারণ। একটি নৌকার সুনির্দিষ্ট আকার বা রূপ রয়েছে, কাঠ নামক উপাদান দিয়ে যে নৌকার রূপ অঙ্কিত হলো তা আকারগত কারণ। নিমিত্ত কারণ। কাঠ এবং নৌকার রূপ যে মাধ্যমের দ্বারা এই জগতে দৃশ্যমান হলো, সে মাধ্যম হলো নিমিত্ত কারণ। এখানে নৌকা বানানোর মিস্ত্রিকে আমরা নিমিত্ত কারণ বলতে পারি। পরিণতি কারণ। নৌকা বানানোর মিস্ত্রি কাঠ, নৌকার রূপ মাথায় রেখে শেষমেশ যে নৌকাকে অস্তিত্বমান করে তুললেন তা হলো পরিণতি কারণ বা ফাইনাল কজ। অর্থাৎ কোনো জিনিসের চূড়ান্ত উদ্দেশ্যই হলো পরিণতি কারণ। অ্যারিস্টটল পরবর্তীতে অবশ্য এই 4টি কারণকে 2টি কারণে পরিবর্তিত করেন, যথা উপাদান কারণ ও আকারগত কারণ। কেন তিনি এটা করলেন? অ্যারিস্টটল এটা করলেন এই কারণে যে উপাদান কারণ বাদে বাকি 3টি কারণ, যথা আকার, নিমিত্ত ও পরিণতি কারণ, এগুলো মূলত একই। এই 3টি কারণকে একসাথে বৃহৎ আকারে একটি কারণে অন্তর্ভুক্ত করা যায়। যেমন যে মিস্ত্রি নৌকা বানাবে সে হলো নিমিত্ত কারণ। এখন সে নিমিত্ত বা সহযোগী কারণ এই জন্য যে নৌকার রূপের পরিণতি দেবার জন্যই তার উপস্থিতি, তা না হলে তো নৌকা আকারও পাবে না, আর নৌকাকে অস্তিত্ববান করে তোলা সেটাও সাধিত হবে না। তাই এই 3টির একটিকেও আলাদা করে দেখা যায় না। এজন্য অ্যারিস্টটল এই 3টিকে একত্রিত করে একটি কারণে অন্তর্ভুক্ত করেছেন। অন্যদিকে কোনো জিনিসের উপাদান হলো অ্যারিস্টটলের বাকি 3টি কারণ থেকে আলাদা বিষয়। কেননা নৌকা বানাবার কাঠ, মিস্ত্রি নৌকার রূপ ও শেষমেশ নৌকাকে অস্তিত্ববান করে তুলে তাকে সঞ্চালনক্ষম করার উদ্দেশ্যে নিয়োজিত এই 3টি কারণ ব্যতীত সম্পূর্ণ ভিন্ন একটি জিনিস। তাই অ্যারিস্টটল শেষমেশ 4টি কারণকে 2টি কারণে ভাগ করেন, যথা উপাদান কারণ বা ম্যাটেরিয়াল কজ এবং আকারগত কারণ বা ফর্মাল কজ। অ্যারিস্টটলের এই 2টি কারণই প্রতিটি বস্তুর অস্তিত্বের জন্য দায়ী। এ 2টি কারণ ছাড়া কোনো বস্তুর অস্তিত্ব সম্ভব নয়। অর্থাৎ আমরা যে নৌকা, আম, গাছ ইত্যাদি এসব দেখি তা উপাদান ও আকারের যৌথ সমন্বয়ে গঠিত। অ্যারিস্টটল এই 2টি কারণকে আলাদা করে দেখেননি। প্লেটো যেমন আলাদা একটি ভাবের জগৎ কল্পনা করেছেন, অ্যারিস্টটল মোটেও তা করেননি। তিনি আকারের কোনো ভাবাদর্শিক জগৎ কল্পনা করেননি, বরং এই জগতের মাঝে যে সকল জিনিস রয়েছে তাকে আকার তথা ফর্ম এবং উপাদান তথা ম্যাটারের সংমিশ্রণে অস্তিত্ববান বলে তিনি ব্যাখ্যা করেছেন, যা যৌক্তিক। যদিও অ্যারিস্টটল এই জায়গায় কোনো বস্তুর অস্তিত্ব হবার পেছনে আলাদাভাবে আকার ও উপাদানকে কল্পনা করে নিয়েছেন সত্য, তবুও তিনি এটাকে লজিক্যালি রিয়েল বা যৌক্তিকভাবে বাস্তব বলে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ মনে মনে এটাকে কল্পনা করে যুক্তি আকারে বাস্তবভাবে কল্পনা করে নেওয়া যেতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের এই ত্রিমাত্রিক জগতে যখন কোনো বস্তু অস্তিত্বশীল বা ভিজিবল হয়, তখন তা সবসময় আকার ও উপাদানের সংমিশ্রণ থেকেই হয়। আকার ছাড়া কেবলমাত্র উপাদান দিয়ে বা উপাদান ছাড়া কেবলমাত্র আকার দিয়ে এই জগতে একটি জিনিস অস্তিত্বশীল হতে পারে না। তাহলে মূল ব্যাপারটি দাঁড়ালো কি? ব্যাপারটি দাঁড়ালো এই যে আমরা যখন কোনো বস্তু দেখি তখন তাতে আকার ও উপাদান
একত্রে মিশ্রিত হয়ে থাকে এবং জগতের প্রতিটি বস্তুই এরকম। কিন্তু অ্যারিস্টটল যে আকার ও উপাদানের কল্পনা করেছেন তা তিনি পর্যবেক্ষণের মাধ্যমেই করতে পেরেছেন ও তার এই ধারণা যৌক্তিকভাবে সম্ভব। অ্যারিস্টটলের এই যে পরিণতি কারণ বা ফাইনাল কজ, এটা নীতি নৈতিকতার সাথে সম্পর্কিত। একে তিনি বিজ্ঞান থেকে আলাদা মনে করতেন না, বরং এটাকে তিনি জীববিজ্ঞানেরই যৌক্তিক প্রভাবক হিসেবে মনে করতেন। এই সূত্র ধরে অ্যারিস্টটল আমাদেরকে একটি উদাহরণ দেন। তিনি আমাদেরকে একটি চোখের কথা ভাবতে বলেন। একটি চোখ যার পরিণতি কারণ কি? কোনো কিছুকে দেখতে সক্ষম হওয়া। এই দেখতে সক্ষম হওয়াটাই হলো চোখের উদ্দেশ্য বা টেলস। টেলস হলো একটি গ্রিক শব্দ যা থেকে আমরা টিলিওলজি শব্দটি পাই। এর অর্থ হলো প্রকৃত কোনো জিনিসের উদ্দেশ্য সম্পর্কে পঠন পাঠন। তাহলে কোনো জিনিসের টিলিওলজিক্যাল ব্যাখ্যা হলো ওই জিনিসের উদ্দেশ্য সম্পর্কে জানা, আর কোনো জিনিসের উদ্দেশ্য সম্পর্কে জানাটা হলো ওই জিনিসটি ভালো বা মন্দ কিনা সে সম্পর্কে জানা। যেমন এখানে চোখ একটি চমৎকার উদাহরণ। চোখের উদ্দেশ্য হলো কোনো জিনিসকে দেখা, তাই আমরা সেই চোখকেই ভালো চোখ বলবো যেটি দেখতে সক্ষম। যেটি দেখতে সক্ষম নয় সে চোখ হলো খারাপ। ঠিক এমনিভাবে মানুষের বেলাতেও একটি ভালো জীবন হলো সেটাই যে জীবন যাপনের মাধ্যমে আমরা আমাদের উদ্দেশ্যকে বা যার জন্য আমাদের জন্ম হয়েছে তা পরিপূর্ণ করতে পারতে সক্ষম হওয়া বা সে সকল ধরনের গুণাবলীকে চর্চা করা যা আমাদের এই উদ্দেশ্যকে পূরণ করতে সহায়তা করবে। একজন ব্যক্তি ভালো বলে তখনই বিবেচিত হবে যখন সে যেসব গুণাবলীর সাথে বেড়ে উঠেছে তার পরিপূর্ণ ব্যবহার করতে সক্ষম হতে পারবে তখন। পাশাপাশি একজন মানুষ তখনই সুখী হতে পারবে যখন সে তার সমস্ত সক্ষমতা ও ক্ষমতা দিয়ে ন্যায়ের অন্বেষণ করবে। অ্যারিস্টটলের কাছে এই ন্যায়ই হলো সর্বোচ্চ, যাকে তিনি বলেছেন প্রজ্ঞা বা উইজডম। তাই মানুষ হিসেবে সেই ভালো বলে বিবেচিত হবে যে কিনা তার চরম উদ্দেশ্য প্রজ্ঞার অনুসন্ধান ও তার পরিপূর্তিতে জীবনকে অতিবাহিত করবে। এটাই হলো অ্যারিস্টটলের মতে ন্যায় ও মানুষ হিসেবে আমাদের চূড়ান্ত উদ্দেশ্য। অ্যারিস্টটলের এই কথা আমাদেরকে আবার আগের প্রশ্নতেই ফিরিয়ে আনে। আমরা কি করে বুঝবো যে কোন জিনিসটা আসলে ন্যায়? এই যদি প্রশ্ন হয় তাহলে আবার অ্যারিস্টটলকে পূর্বের মতোই বলতে হয় যে এটা আমরা বুঝতে পারবো পর্যবেক্ষণ, পরীক্ষণ, যুক্তি বিশ্লেষণের মাধ্যমে। আমরা একটি ভালো জীবনের প্রকৃতি কেমন হয় তা বুঝতে পারবো আমাদের আশেপাশের মানুষদেরকে সঠিক ও পরিষ্কার পর্যবেক্ষণ করার মাধ্যমে। অ্যারিস্টটলের ঈশ্বর তত্ত্ব। অ্যারিস্টটলের ঈশ্বরের ব্যাপারটি খুবই চমকপ্রদ, কেননা সাধারণ অর্থে আমরা ঈশ্বর বলতে যা বুঝে থাকি এই ঈশ্বর মোটেই তেমনটি নন। প্রথমত, অ্যারিস্টটল মনে করতেন যে এই জগতে যা কিছু ঘটে সব কিছুই কার্য ও কারণের শৃঙ্খলে আবদ্ধ, অর্থাৎ প্রতিটি ঘটনার পেছনে কারণ রয়েছে। এজন্য তিনি 4টি কারণের কথা উল্লেখ করেছেন এবং এই 4টি কারণকে পরবর্তীতে 2টি কারণে পরিণত করেন, যা আমরা কিছুক্ষণ আগেই আলাপ করেছি। এখন জগতের সব ঘটনার পেছনে যদি কারণ থাকে তাহলে যুক্তিগতভাবে ওই কারণের পেছনে আরেকটি কারণ থাকতে হয়, এভাবে আরেকটি কারণেরও আরেকটি কারণ থাকতে হয়। এভাবে চলতে থাকলে এই চক্র অনন্তকাল ধরে আমরা চালাতে পারি, কিন্তু এভাবে চলতে দেওয়াটা দুর্বোধ্য ও অযৌক্তিক। এভাবে চলাটা যুক্তিবিদ্যার ধারায় ইনফিনিট রিগ্রেস বলা হয়। তাই এরা যাতে না হয় এর জন্য অবশ্যই এই সকল কারণের কারণ হিসেবে একটি আদি কারণ থাকতে হয়, যিনি প্রথমে কার্য সৃষ্টি করেন কিন্তু নিজে কারণ হিসেবে ওই কার্যের সাথে যুক্ত হয়ে থাকেন না। এই যে আদি কারণ, একে তিনি ঈশ্বর বলে অভিহিত করেছেন। অ্যারিস্টটল একে গতির দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করেছেন। কোনো কিছুর মধ্যে গতির সৃষ্টি হয় যদি অন্য কোনো কিছু ওই বস্তুটিতে গতি সঞ্চার করে তখন। এভাবে যে বস্তুটি গতি সঞ্চার করে ওই বস্তু আবার অন্য কোনো কিছুর দ্বারা গতিপ্রাপ্ত হয়। এভাবে পেছন দিকে যেতে থাকলে আমরা এমন একটি কিছুর সম্মুখীন হব যার কোনো গতি নেই, কিন্তু সর্বপ্রথম গতির সৃষ্টি তিনি করেন। একে অ্যারিস্টটল বলেন দ্য প্রাইম মুভার, অর্থাৎ আদিচালক। এছাড়াও তিনি একে আনমুভার মুভার বলেছেন, অর্থাৎ যিনি নিশ্চল চালক, যিনি নিজে গতিশীল নন অথচ গতির সৃষ্টি করেন। অ্যারিস্টটল এই নিশ্চল চালককেই ঈশ্বর নামে অভিহিত করেছেন। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আরও একটু স্পষ্ট করা যাক। একটি বিলিয়ার্ড বল গতিশীল হতে হলে অন্য একটি বলেরও গতিশীল হতে হবে।
এভাবে ওই বলের গতিশীলতা আবার অন্য আরেকটি বল হবে। এভাবে চলতে থাকলে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছতে হবে যেখানে এমন একটি বল পাওয়া যাবে যে নিজে গতিশীল না, তবে গতি সৃষ্টি করেন। তাই এই অগতিশীল বলই হলো ঈশ্বর। অ্যারিস্টটল তাই বলেন যে গড ইজ পিওর অ্যাকচুয়ালিটি ইন হিম, দেয়ারফর দেয়ার ক্যান বি নো চেঞ্জ। অর্থাৎ ঈশ্বর তার নিজের মাঝেই সম্পূর্ণরূপে বিশুদ্ধ, তাই তাকে পরিবর্তন করা যায় না। তাহলে এখন প্রশ্ন আসে, অ্যারিস্টটল আমাদেরকে যে আকার ও উপাদানের কথা বললেন, এটা এই জগতে অস্তিত্বশীল হয় কিভাবে? প্রথমত, এই জগতের সবকিছুই অ্যারিস্টটলের মতে আকার ও উপাদান কারণের সমন্বয়ে গঠিত, যার ফলে আমরা সবাই কোনো বস্তুকে দেখতে পাই, এমনকি ব্যক্তিকেও দেখতে পাই। তবে এই আকার ও উপাদানের মিশ্রণ সবকিছুতে সমানভাবে নেই। একটা আপেলে যেরকম আকার ও উপাদানের মিশ্রণ থাকে, একজন মানুষে তা ভিন্ন অনুপাতে থাকে। এই কারণে অ্যারিস্টটল এই সৃষ্টি জগতের সবকিছুর স্তর বিন্যাস করেছেন জড় ও জীবের মাধ্যমে। এছাড়াও বিভিন্ন জীবেরও তিনি শ্রেণীবিন্যাস করেছেন, যা আমাদেরকে আবার তার জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসের ধারণায় নিয়ে যায়। অ্যারিস্টটলের এই সৃষ্টি প্রক্রিয়ার নানা স্তর রয়েছে। তার আগে একটু বলে নেই এই সৃষ্টি হয় কিভাবে। অ্যারিস্টটল বলেন যে কোনো এক অনাদিকালে সৃষ্টির শুরুতে আকার ও উপাদান বাস্তব রূপে বিরাজমান ছিল। এখন আমরা যেহেতু জানি আকার ও উপাদান থাকলেই একটা বস্তুকে দেখা যায়, কিন্তু না বন্ধুরা, এখানে আকার ও উপাদান আলাদাভাবে বাস্তবভাবে বিরাজমান ছিল, যার ফলে তখন চাইলেই জগতের আর 10টা বস্তুর মতো সেগুলোর অস্তিত্ব ছিল বলে স্বীকার করা যায় না। তবে অ্যারিস্টটল জগৎ পর্যবেক্ষণ করেও চুলচেরা বিশ্লেষণ করে দেখলেন যে যদিও তারা অস্তিত্বশীল ছিল না সৃষ্টির শুরুতে, তবুও তাদের বাস্তব অবস্থায় থাকাটা যৌক্তিকভাবে ও পর্যবেক্ষণ প্রক্রিয়ার পরিণতি অনুযায়ী বাস্তব বলে স্বীকার করে নিতে হয়। যদি আমরা তা নেই, তাহলে সেই বাস্তব আকার কোনো এক অজ্ঞাত কারণে বা প্রেরণায় উপাদানের সংস্পর্শে আসে, আর ঠিক তখনই গতি, পরিবর্তন এবং নতুনের সৃষ্টি সম্ভব হয়। এভাবে আমাদের সামনে আজকের এই অস্তিত্ববান জগৎকে আমরা দেখতে পাচ্ছি, পর্যবেক্ষণ করতে পারছি। আমাদের অস্তিত্বশীল জগতে আকার ও উপাদানের মিশ্রণ থাকলেও আমরা যদি অ্যারিস্টটলের স্তরবিন্যাস অনুযায়ী পিরামিডের চূড়ায় গিয়ে পৌঁছাই, তাহলে আমরা পাবো বিশুদ্ধ আকার, যাকে আমরা ভিন্ন কথায় এই জগতে থাকা আকারের আকার বলতে পারি। আমাদের এই জগতে থাকা আকার বা ফর্মের সাথে উপাদানও রয়েছে, অর্থাৎ ম্যাটার রয়েছে, কিন্তু ওই সর্বোচ্চ চূড়ায় গেলে সেখানে কোনো ম্যাটারের সন্ধান পাওয়া যায় না। সেখানে কেবল পিওর ফর্ম তথা বিশুদ্ধ আকার পাওয়া যায়। এই বিশুদ্ধ আকার বা আকারের আকার হলেন অ্যারিস্টটলের মতে ঈশ্বর। অন্যদিকে অ্যারিস্টটলের শ্রেণীবিন্যাসের একেবারে নিচে নেমে গেলে আমরা পাবো আদি জড় তথা প্রাইমোর্ডিয়াল ম্যাটারকে, যা বিশুদ্ধভাবে কেবলমাত্র উপাদান দিয়ে ভরা। এর আকারের সাথে কোনো লেনাদেনা নেই, যার ফলে দুনিয়াতে এর কোনো অস্তিত্ব নেই, তবে যৌক্তিকভাবে তা বাস্তব। এই 100% আদি জড় ও 100% আকার যখন পরস্পরের সাথে মিলিত হয়, তখন জগৎ অস্তিত্বশীল হয়, যা এই দুটোর মিশ্রণে তৈরি, এবং একে একমাত্র পর্যবেক্ষণ করেই সেই ঈশ্বর বা বিশুদ্ধ আকারে পৌঁছানো যাবে। এটাকেই অ্যারিস্টটল তার মেটাফিজিক্স বা অধিবিদ্যায় ব্যক্ত করেছেন। অ্যারিস্টটলের ঈশ্বর কি কোনো ব্যক্তির মতো? অ্যারিস্টটলের কাছে ঈশ্বরের সাফাই শুনে আমাদের মনে সকল ধর্মগ্রন্থে বর্ণিত ব্যক্তিসম্পন্ন সাদা দাড়িওয়ালা বা কোনো পরম পুরুষ, দেবী বা দেবতার কথা স্মরণ হতে পারে। কিন্তু অ্যারিস্টটলের ঈশ্বর মোটেই এমনটি নয়, বরং তিনি এসব থেকে পুরোপুরি উল্টো। অ্যারিস্টটলের ঈশ্বর হলেন ব্যক্তিত্বহীন, অর্থাৎ তিনি কেবল বিশুদ্ধরূপে আকার হিসেবে বাস্তবভাবে বিরাজিত, কিন্তু কোনো ব্যক্তির মতো নন। যদি তাই হতো, আমরা সেই ঈশ্বরকে এই দুনিয়াতেই চোখের সামনে রক্তমাংসের শরীর নিয়ে দেখতে পেতাম, কেননা তখন তাকে আকারের সাথে উপাদানে মিশ্রিত হতে হতো। আর যদি তিনি তাই হয়ে থাকেন, তাহলে তাকে ঈশ্বর বলা যায় না, বরং তিনি একজন মানুষ কিংবা অন্য কোনো নামে পরিচিত হতেন ও জগতের কার্যকারণে আবদ্ধ থাকতেন। ফলস্বরূপ তিনি সম্পূর্ণরূপে আদি কারণও হতে পারবেন না ও আদি চালকও হতে পারবেন না। তাই অ্যারিস্টটলের ঈশ্বরকে অবশ্যই এসব থেকে মুক্ত হবার জন্য তাকে যৌক্তিকভাবে উপাদানবিহীন বিশুদ্ধ আকারে অবস্থান করতে হবে, আর এভাবে বাস্তবিকভাবে বিরাজিত থাকলেই তিনি ঈশ্বর বলে অ্যারিস্টটলের মতে অভিহিত হবেন। তাই অ্যারিস্টটলের ঈশ্বর কোনো ধর্মগ্রন্থের ঈশ্বর নন, বরং যৌক্তিকভাবে যা উপসংহারে এসেছে সেটাকেই অ্যারিস্টটল আদি চালক, নিশ্চল চালক, আদি কারণ এবং শেষে ঈশ্বর বলে আখ্যায়িত করেন। সহানুমান, সিলোজিজম।
অ্যারিস্টটল তার জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস করতে গিয়ে প্রতিটি জীবের নমুনার জন্য একটি সুনির্দিষ্ট নিয়মতান্ত্রিক যৌক্তিক ব্যবস্থা দাঁড় করিয়ে ফেলেন। এর মাধ্যমে কোন জীবের নমুনা কোন শ্রেণীতে পড়ে তা তিনি নির্ণয় করতেন। উদাহরণস্বরূপ আমরা জানি যে সরীসৃপ জাতীয় প্রাণীর সাধারণ বৈশিষ্ট্য হলো তাদের রক্ত ঠান্ডা। এখন কোনো নমুনা পরীক্ষা করতে গিয়ে যদি দেখা যায় যে এদের রক্ত উষ্ণ, তাহলে এ থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে এটা সরীসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। এমনিভাবে সকল স্তন্যপায়ী প্রাণীর সাধারণ বৈশিষ্ট্য হলো এদের বাচ্চারা মায়ের দুধ পান করে। এখন কোনো জীবের নমুনা পরীক্ষণ করতে গিয়ে যদি পাওয়া যায় যে এর বাচ্চারা মায়ের দুধ পান করে বা মায়েরা বাচ্চাদের দুধ খাওয়ায়, তাহলে এরা স্তন্যপায়ী বা ম্যামাল শ্রেণীর অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। অ্যারিস্টটল এরকম পর্যবেক্ষণ ও পরীক্ষণমূলক চিন্তনের মাঝে একটি প্যাটার্ন খুঁজে পেয়েছিলেন। সেটি হলো, এরকম যুক্তিমূলক চিন্তনে সবসময় 3টি অবধারণমূলক বাক্য থাকে, যাদের মধ্যে প্রথম 2টি বাক্য হলো পূর্বানুমান, অর্থাৎ কোনো জিনিস পর্যবেক্ষণ করে সেখান থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে অনুমানকৃত 2টি বাক্য। এখন যদি এই 2টি বাক্য ঠিকঠাক হয়, তাহলে অনিবার্যভাবে সেখান থেকে পরবর্তী 3য় বাক্য তথা এর সিদ্ধান্তমূলক বাক্য বেরিয়ে আসবে। যেমন এই উদাহরণমূলক যুক্তি হয়তো আপনি অনেক শুনে থাকবেন। সেটি হলো, সকল মানুষ হয় মরণশীল। সক্রেটিস একজন মানুষ, সুতরাং সক্রেটিস হয় মরণশীল। এখানে মানুষের মৃত্যু পর্যবেক্ষণ করে আমরা প্রথম অবধারণমূলক বাক্যটি পাই। তারপর মানুষ নামক সাধারণ শ্রেণীর ভেতর থাকা একজনের নমুনা হিসেবে সক্রেটিসকে নিয়ে আমরা দ্বিতীয় অবধারণমূলক বাক্য গঠন করে ফেলি, যা হলো সক্রেটিস একজন মানুষ। অতঃপর এই 2টি যদি ঠিকঠাক হয়, তাহলে সুনিশ্চিতভাবে 3য় বাক্য তথা সক্রেটিস হয় মরণশীল সিদ্ধান্ত আসতে বাধ্য। এটাই হলো সক্রেটিসের সহানুমান। এটা হলো অবরোহ যুক্তিরই একটা প্রকার। এছাড়াও আরোহ নামেও আরেক প্রকার যুক্তি রয়েছে। এই সহানুমানকে কেন্দ্র করে একটি মজার যুক্তি চালু রয়েছে। সেটি হলো, গরু ঘাস খায়, মানুষ গরু খায়, সুতরাং মানুষ ঘাস খায়। এই যুক্তি হয়তো আপনি অনেকের মুখেই শুনেছেন, কিন্তু এটা কোনো যুক্তি নয়, এতে লজিক্যাল ফ্যালাসি রয়েছে। অ্যারিস্টটলের এই সহানুমানে 10টি নিয়ম রয়েছে, যা না মানলে তা সহানুমানমূলক যুক্তি হবে না। আর এই নিয়ম এই গরুর যুক্তিটি মানেনি বলেই এটা যতই যুক্তি বলে মনে হোক না কেন, এটা মোটেই কোনো সঠিক যুক্তি নয়। এখন সহানুমানের বিষয়গুলো কি, এর নিয়ম কি, অবরোহ আরোহ যুক্তির ব্যাপারগুলো কি ও এটা কেন আসলে ভুল যুক্তি, তার খুঁটিনাটি ব্যাখ্যা ও বিশ্লেষণ আমরা সাইকিটক ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিওতে বা যদি এ নিয়ে কোনো ভিডিও বানানো হয় ভবিষ্যতে, সেখানে আমরা আলোচনা করব। কেননা এতে এই অ্যারিস্টটল সম্পর্কীয় মূল আলোচনা থেকে আমরা বিচ্যুত হয়ে যাব, অথবা এই ভিডিওটি অযথা দীর্ঘ হয়ে যাবে। তাহলে মূল আলোচনায় ফেরা যাক। অ্যারিস্টটলের এই ধরনের যৌক্তিক প্রক্রিয়ায় প্রথম যুক্তিবিদ্যার মূল যৌক্তিক কাঠামো হিসেবে বিবেচিত বলে প্রতিষ্ঠিত থাকে 19 শতক পর্যন্ত। তবে এই সহানুমান ছিল অ্যারিস্টটলের প্রাকৃতিক জগৎকে সুবিন্যস্ত করে তাকে ব্যাখ্যা করারই একটি অবধারিত ফলাফল। যুক্তির এই বিশ্লেষণী ধারা ব্যবহার করার মাধ্যমে অ্যারিস্টটল ক্রমে ক্রমে উপলব্ধি করতে সক্ষম হন যে যুক্তি বিবেচনার এই যে শক্তি, তা আসলে নিছক কোনো আবেগ প্রবৃত্তি বা এই পঞ্চ ইন্দ্রিয়ের সংবেদনের উপর নির্ভর করে না। এর অবশ্যই এক ধরনের অন্তর্নিহিত বৈশিষ্ট্য রয়েছে, যার ফলে আমরা মানুষ হয়ে উঠি। যদিও অ্যারিস্টটলের মতে আমাদের ভেতরে আগে থেকে কোনো অন্তর্নিহিত ধারণা থাকে না, কিন্তু তারপরও আমাদের মাঝে এক প্রকারের যুক্তি বিবেচনাশীল অন্তর্জাত গুণ রয়েছে, যা আমাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা অর্জনের জন্য অতি প্রয়োজনীয় ভূমিকা পালন করে। অ্যারিস্টটল এই বাস্তবতাটাকে তার হায়ারার্কিক্যাল সিস্টেমেও প্রয়োগ করে দেখতে পান যে মানুষের বিচার করার এই যে অন্তর্জাত প্রবণতা, এটার কারণে সে অন্য সকল প্রাণী থেকে আলাদা। এর ফলে অ্যারিস্টটল যে পিরামিডীয় হায়ারার্কির কথা আমাদেরকে বলেন, যেখানে জড় থেকে জীব পর্যন্ত যে স্তরবিন্যাস তিনি করেছেন, সেখানে মানুষের অবস্থান যে সবার উচ্চে বা পিরামিডের একেবারে শীর্ষে, সেই জায়গাটি পাকাপোক্ত হয়ে যায়। তবে মানুষ যৌক্তিক বিবেচনার বলে সবার উচ্চে অবস্থান করে বলে ব্যাপারটা এমন নয় যে সে সবার চেয়ে শ্রেষ্ঠ। বিষয়টি হলো, প্রত্যেকেরই প্রত্যেক জায়গায় তার আলাদা আলাদা বৈশিষ্ট্য, আকার, উপাদানের সংমিশ্রণ রয়েছে। সেহেতু তাদের আলাদা আলাদা স্থান ও কর্তব্য রয়েছে, যা পালন করলে তার উদ্দেশ্য সাধিত হয়। একটা কুকুর হায়ারার্কির নিচে অবস্থান করলেও
তার উদ্দেশ্য যদি সে পালন করে তাহলে সে পরিপূর্ণ। আবার একজন মানুষ হায়ারার্কির উঁচুতে অবস্থান করলেও তার দ্বারা যদি সে উদ্দেশ্য তথা অ্যারিস্টটল মতে ভালো জীবন সাধিত না হয়, সে অপূর্ণ থেকে যায়, তাকে তখন মানুষ বলে গণ্য করা যায় না। অ্যারিস্টটল মানুষের এই উচ্চ অবস্থানের কথা বলে মানুষকে তার উদ্দেশ্য সম্পর্কে সচেতন হতে বলেছেন ও সেটা পূরণে সচেষ্ট হতে বলেছেন এবং যৌক্তিক বিচার বুদ্ধি সম্পন্ন জীবনযাপন করতে উদ্বুদ্ধ হতে বলেছেন। তিনি হায়ারার্কির উচ্চে মানুষকে বসিয়ে অহংকারী হয়ে অন্য সব জীবের ওপর কর্তৃত্ব ফলানোর কথা বলেননি। তাই অ্যারিস্টটলের এই কথার ব্যাপারে আমাদেরকে একটু সাবধানী হয়ে তার কথাগুলোকে বিবেচনা করতে হবে ও চিন্তন করতে হবে। ক্লাসিক্যাল গ্রিসের পতন। অ্যারিস্টটলের দর্শন, তার চিন্তাভাবনা এত বিশাল ও বিস্তৃত ছিল যে তার দর্শনের সম্ভাবনা, প্রভাব, প্রতিপত্তি তার জীবদ্দশার পরে ব্যাপকভাবে প্রসারিত হয়। কিন্তু তার এত বিশাল কর্ম থাকার পরও তিনি যে একেবারে নির্ভুল ছিলেন ব্যাপারটি এমন নয়। ভূগোল ও জ্যোতির্বিজ্ঞানের কিছু ব্যাপারে তার ত্রুটি ছিল। তার নীতিবিদ্যা দাসপ্রথাকে সমর্থন করত ও নারীদেরকে নিচু ও দুর্বল বলে মনে করত। যদিও নীতিবিদ্যার ওই ব্যাপারটি তখনকার সময় দিয়েই আমাদেরকে বুঝতে হবে, কেননা তখন এসব বেশ স্বাভাবিক ছিল। এছাড়াও তার যুক্তিবিদ্যা ছিল অপূর্ণাঙ্গ, কেননা দর্শনের আধুনিক যুগে এসে যুক্তিবিদ্যার যে নতুন স্রোত গড়ে ওঠে তাতে করে অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা আধুনিকতার মান অনুসারে একটু থিতিয়ে যায় আর কি। তবে যাই হোক না কেন, অ্যারিস্টটল যে বিশাল কর্মভাণ্ডার রেখে গেছেন, এতে করে তিনি আসন্ন ভবিষ্যতের সামনে দর্শন ও বিজ্ঞানের মুক্ত দরজা বা বলা যায় একটা বিপ্লব ঘটিয়ে রেখে যান। অ্যারিস্টটলের পরে প্রাচীন গ্রিসের প্রভাব প্রতিপত্তি ক্রমে ক্রমে হ্রাস পেতে শুরু করে। আলেকজান্ডার দ্য গ্রেট, যাকে তিনি লেখাপড়া শিখিয়েছিলেন, সে মারা যাবার পরপরই হেলেনিস্টিক শাসনামল শুরু হয়ে যায়। এতে করে গ্রিক ইতিহাসে এথেন্সের প্রভাব প্রতিপত্তি কমে যেতে শুরু করে। তখন এথেন্সের পরিবর্তে রোমান সাম্রাজ্য মধ্যযুগীয় সময়ে তার ক্ষমতার আসনে পাকাপোক্তভাবে গেড়ে বসে। আর এ সময় গ্রিস থেকে ধার করা দর্শন থেকে রোমান শাসনে স্টোইক দর্শনের আধিপত্য চালু হয়ে যায়, যার সম্বন্ধে আমরা ইতিপূর্বে অনেক ভিডিও বানিয়ে ফেলেছি। আপনারা চাইলে আই বাটন থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো যা বলছিলাম, এথেন্সে গড়ে তোলা প্লেটো ও অ্যারিস্টটলের একাডেমি ও লাইসিয়াম তার মতো করে চালু থাকে, কিন্তু গুরু শিষ্যের তিরোধানের ফলে প্রতিষ্ঠানগুলোর কাজের অগ্রগতিতে ভাটা পড়ে যায়। দুটি প্রতিষ্ঠানে যত্ন ও সেখানে কর্মরত লোকজনদের উদ্যমের অভাবে তাদের পুরনো জৌলুস হারিয়ে যায়। এই অবহেলার কারণে অ্যারিস্টটলের বহু লেখা কালের গর্ভে বিলীন হয়ে যায়। ধারণা করা হয় যে অ্যারিস্টটল কয়েক শত গ্রন্থ ও ডায়ালগ লিখেছিলেন তার তত্ত্ব ব্যাখ্যা করার জন্য, কিন্তু এই সব কিছুর খণ্ডিত অংশগুলোই বিভিন্ন ও নোট আকারে পরবর্তীতে অক্ষত অবস্থায় পাওয়া যায়। ভাগ্যক্রমে অ্যারিস্টটলের কিছু অনুসারীরা তার লেখাগুলোকে সংরক্ষিত করে রেখে দেয়, যার ভেতর মুসলিম দার্শনিকদের কথা না বললেই নয়। আর তার এই সংরক্ষিত লেখাগুলোর পরিমাণ এত বেশি ছিল যে এসব দিয়েই অ্যারিস্টটলের কর্মের বিশালতা সম্পর্কে একটা বৃহৎ ও সুনির্দিষ্ট ধারণা মনে মনে এঁকে ফেলা সম্ভব। অ্যারিস্টটলের দর্শনের প্রভাব ও ক্রমধারা। অ্যারিস্টটল তার যে বিশাল কর্মভাণ্ডার ও জ্ঞানের ঐশ্বর্য রেখে গেছেন, তার প্রভাব বেশ সুদূর প্রসারী। তার জ্ঞান ভাণ্ডার থেকে বহু জ্ঞান নানা জায়গায় পরবর্তীতে ছড়িয়ে পড়ে এবং তা পরবর্তীতে ইউরোপীয় রেনেসাতেও অগ্রবর্তী ভূমিকা পালন করে। সপ্তম শতাব্দীতে ইসলামের জাগরণের মধ্য দিয়ে অ্যারিস্টটলের দর্শন, যুক্তি এসব আরবিতে অনুদিত হয়। এসব প্রসারে আলকিন্দি, ইবনে ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশদ এর মতো মুসলিম দার্শনিকেরা অগ্রণী ভূমিকা পালন করেন। এছাড়াও ইউরোপে ষষ্ঠ শতকে অ্যারিস্টটলের যুক্তিবিদ্যার ওপর করা বোথিয়াসের একমাত্র ল্যাটিন অনুবাদ পাওয়া যায়। এরপর নবম শতকে এসে অ্যারিস্টটলের সকল গ্রন্থ যা আরবিতে অনুবাদ হয়েছিল সেগুলোর সব ল্যাটিনে অনুবাদ করার কাজ শুরু হয়ে যায়। আর এটাই ছিল সেই সময় যার কারণে ইউরোপে অ্যারিস্টটলের জ্ঞান প্রবেশ করে এবং তা পরবর্তীতে ল্যাটিন থেকে ইংরেজিতে অনুবাদ হয়ে নানা ধরনের বই হিসেবে আত্মপ্রকাশ লাভ করে। এর ভেতরে অ্যারিস্টটলের ফিজিক্স, দ্য নিকোমেকিয়ান ইথিক্স, অর্গানন ইত্যাদি গ্রন্থের সাথে আমাদের পরিচয় লাভ ঘটে। 13শো শতাব্দীতে মধ্যযুগীয় দার্শনিক থমাস অ্যাকুইনাস অ্যারিস্টটলের দর্শনের সাথে খ্রিস্টীয় ধর্মের সংমিশ্রণ ঘটান। আশ্চর্য হলেও সত্য যে ঠিক একই রকম কাজ প্লেটোর সাথেও মধ্যযুগীয় দার্শনিক সেন্ট অগাস্টাইনও করেছেন। তিনিও প্লেটোর দর্শনের সাথে খ্রিস্টীয় দর্শনকে সংমিশ্রণ করেন। এভাবে প্লেটো ও অ্যারিস্টটল উভয়ের দর্শন মধ্যযুগে এসে খ্রিস্ট ধর্মের মতিগতির সাথে মিশে যায় ও তাদের মুক্ত দর্শনে ধর্মীয় কুসংস্কার ঢুকে যায়। অ্যারিস্টটলের যুক্তিবিদ্যার
সকল লেখাগুলোকে একত্রিত করে যে বিশাল অর্গানন তৈরি হয় তা যুক্তিবিদ্যার ভিত্তি হিসেবে 19 শতক পর্যন্ত স্থায়ী থাকে। কিন্তু এই 19 শতকের মাঝে গাণিতিক যুক্তিবিদ্যার আগমন ঘটলে তখন এই যুক্তিবিদ্যার ধারা অন্যদিকে মোড় নেওয়া শুরু করে। অ্যারিস্টটলের প্রাকৃতিক জিনিসের যে শ্রেণীবিন্যাস রয়েছে তা পুরো মধ্যযুগ জুড়ে খ্রিস্ট ধর্মের গ্রেট চেইন অফ বিইং হিসেবে কাজ করে। এই গ্রেট চেইন অফ বিইংয়ের মানে হলো সমস্ত সৃষ্টির হর্তাকর্তা হলো মানুষ, যে কিনা ঈশ্বরের প্রতিনিধি। সোজা কথায় মানুষই হলো সৃষ্টির সেরা জীব। অ্যারিস্টটলের দর্শনের অর্থ এইভাবে খ্রিস্টীয় ধর্মের সাথে মিশে গিয়ে এরকম নানা ধারণার জন্ম দেয়। 17শো শতাব্দীতে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে বিতর্ক চরম পর্যায়ে চলে গেলে দার্শনিক রেনে দেকার্ত তার ডিসকোর্স অন দ্য মেথড গ্রন্থ প্রকাশ করেন। দেকার্তের পর লাইবনিজ, কান্ট এরা বুদ্ধিবাদী ধারা বেছে নেন, যার মধ্যে দার্শনিক কান্ট অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মাঝে সমন্বয় চালানোর চেষ্টা করেন। এই জন্য তার দর্শন বিচারবাদী দর্শন হিসেবে পরিচিতি লাভ করে। অপরদিকে দার্শনিক জন লক, বার্কলি, হিউম তারা বুদ্ধিবাদের বিপরীতে গিয়ে অভিজ্ঞতাবাদী দর্শনের আশ্রয় নেন। এভাবে প্লেটো ও অ্যারিস্টটলের সাইকোলজিক্যাল পার্থক্য অনুযায়ী আধুনিক যুগের দর্শনে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদ এ দুটি ধারা সৃষ্টি হয়। এ কারণে আধুনিক দর্শনে কাব্যিক বনাম একাডেমিক, অভিজ্ঞতা বনাম ভাববাদ, প্লেটোনিক বনাম অ্যারিস্টটলিয়ান এসব দর্শনের সৃষ্টি হয়। অবশ্য 19 শতকে গিয়ে এসব নিয়ে বিরোধ ও তর্কের অবসান হয়। এ ব্যাপারে আরও বিস্তারিত আমরা এই কোর্সের অন্যান্য ভিডিওগুলোতে করব। আজকের বর্তমান সময়ে পুনরায় অ্যারিস্টটলের শিক্ষার নবজাগরণ ঘটছে। বিশেষ করে তার নীতিবিদ্যার বহু বিষয় নিয়ে আধুনিক দার্শনিকগণরা বিবেচনা করছেন। অ্যারিস্টটল আমাদেরকে যে ভালো সংজ্ঞা দিয়ে গেছেন তা নিয়ে আবার আলোচনা সমালোচনার একটা সূত্র বর্তমানে তৈরি হচ্ছে। এসবের পর মনে হয় সেই সুদূর অতীত থেকে গ্রিস, এরপর মধ্যপ্রাচ্য, আবার মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে এবং আজকের এই বর্তমানে অ্যারিস্টটলের দর্শনের যেই সুদূর প্রসারী যাত্রা তাতেই বোঝা যায় তার মাহাত্ম্য সম্পর্কে। তিনি না থাকলে আমরা এই আধুনিক বর্তমানে হয়তো বসবাস করতে পারতাম না। সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটল এই 3 মহারথীর হাত ধরে যে দার্শনিক জ্ঞানধারা বিকশিত হয় তা পরবর্তীতে আধুনিক দর্শনের ভিত্তিপ্রস্তর হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। অ্যারিস্টটলের যুক্তি, বিশ্লেষণ ও জীববৈচিত্র্যের শ্রেণীবিন্যাসের হাত ধরে আধুনিক বিজ্ঞানও বিকশিত হতে দেখা যায়। প্লেটোর ভাব ও অ্যারিস্টটলের অভিজ্ঞতা এই দুইয়ের দৃষ্টিভঙ্গির গভীরে যে ঐক্য রয়েছে তা অসাধারণ। তবে দুজনের নিজস্ব যাত্রাপথ স্বতন্ত্র ও তার আপন মহিমায় ভাস্বর। দুজনেই তাদের গভীর পথ ধরে আপন আপন সিদ্ধান্তে গিয়ে পৌঁছেছিলেন, যার মূল কেন্দ্রবিন্দু ছিল ন্যায়, সত্য, শুভ, জ্ঞানের প্রতি তীব্র স্পৃহা। তাদের দর্শন থেকে আমরা তাই নিজেদেরকে আরও শানিত করার অনুপ্রেরণা লাভ করি। অ্যারিস্টটলের এই দীর্ঘ পর্বটির ব্যাখ্যা এখানেই শেষ হলো। এরই সাথে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের দর্শনের এই 3 মহারথীর দীর্ঘ পথ পরিক্রমার ইতি টানা হলো। তাদের দর্শন পরবর্তীতে গ্রিসের আধিপত্য কমে যাবার পর প্রাচীন রোমান সাম্রাজ্যে কিভাবে পৌঁছালো ও কে এই দর্শনের শিক্ষা গ্রহণ করে সম্পূর্ণ নতুন একটি দর্শনের জন্ম দিল তা পরবর্তী পর্বে আলাপ আলোচনা করব। আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।